প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা, জন্ম হচ্ছে সংবাদের। দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি সোনিয়া হক থাকছি আপনাদের সাথে। প্রতিদিন এই আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে থাকবেন দুজন প্রথিতযশা সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানব সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমাদের সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ২১শে টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল এবং আছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। শুরুতেই আমরা জঙ্গিবাদ নিয়ে কথা বলছিলাম, কারণ সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন জায়গায় জঙ্গি অভিযানের কথা শুনছি, জঙ্গি নির্মূলের কথা শুনছি, জঙ্গিবাদ মানে বিরোধিতার কথা শুনছি সর্বত্রই। শুরুতে একটু জেনে নিতে চাই কাজী সিরাজ আপনার কাছে, যে এই যে সংবাদগুলো আমরা পাচ্ছি গণমাধ্যমে, যেভাবে পাচ্ছি, গণমাধ্যম যেভাবে দেখাচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলো সেভাবেই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের গণমাধ্যমগুলো আসলে কতটুকু স্বাধীনতা ভোগ করছে এই সংবাদগুলোকে, কিংবা কি ধরনের ভূমিকা পালন করছে এই সংবাদগুলোকে জনসমক্ষে আনার ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে সংবাদটা জঙ্গি ব্যাপারে তো আমরা জানি, এটার বেশি আলোচনা করার দরকার নেই। জঙ্গি তৎপরতা আছে, জঙ্গিবাদ, জঙ্গি চাইতে আসলে জঙ্গিবাদ নিয়ে আমাদের এখানে আলোচনা বেশি হওয়া উচিত। মোকাবিলা করা উচিত জঙ্গিবাদকে, আর অর্থনৈতিক ইত্যাদি তো আছে। আর আমাদের মিডিয়া, সংবাদ মাধ্যম যতদূর পারছে, আমার মনে হয় একটা সময় তো বেশ অগ্রসর সাংবাদিকতা করেছে আমাদের এখানে মিডিয়া, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, বিশেষ করে হোলি আর্টিজানে আমাদের মিডিয়া তো অত্যন্ত সাহসী কিছু কাজ করেছে এর আগে আরও কিছু কিছু ঘটনায়। কিন্তু তারপরে কিছু কিছু সমালোচনা হয়েছে মিডিয়ার, যে মিডিয়াটা না করলে পারতো, এই যে লাইভ প্রোগ্রাম করা। তো এতে মিডিয়ার তো সংকট দুদিকেই আছে। একদিকে সাধারণ মানুষ জানতে চায় প্রকৃত ঘটনা কি, আসলে কি হচ্ছে, যেগুলো বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো সত্যি কিনা। তো মিডিয়ার দায়িত্ব হচ্ছে এগুলো যদ্দূর সম্ভব জনগণকে জানানো। তো সুযোগ থাকলেই আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এটা করার চেষ্টা করে, কিন্তু ওই যে বললাম, অতি সম্প্রতি সব কিছু চাইলেও পারছে না। আমার মনে এখন যে লাইভ প্রোগ্রাম করে যে অপারেশনগুলো হচ্ছে, কি হচ্ছে, সত্যিকার অর্থে তারা যেগুলো বলছে সত্যি কিনা, মানুষের মনে প্রশ্ন এসে যেতেও পারে। কিন্তু মিডিয়া যদি স্বাধীনভাবে লাইভ করতে পারতো, ভালো করে করতে পারতো, দেখাতে পারতো জনগণকে, তাহলে এই অপারেশনগুলো আরও বেশি বিশ্বাসযোগ্যতা অর্জন করতো। তো আমার মনে হয় এগুলো চিন্তা ভাবনা করা দরকার। আবার সাংবাদিকদেরও দায়িত্বশীল হওয়া উচিত। লাইভ প্রোগ্রাম করতে গিয়ে এমন কিছু যারা জঙ্গি আস্তানা থাকে, ওরাই তো, ওদের তো আরও লোক আছে, সংগঠন আছে, বাইরে আছে। এমন কোনো কিছু যদি প্রচার হয়ে যায় যে বাইরে যারা আছে তারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন কৌশল, তাদের কি করছে কি করবে এগুলো জেনে যায়, তাহলে বাইরে যারা আছে তারা সেটা প্রতিহত করা বা সেটা ভণ্ডুল করে দেখার চেষ্টা করতে পারে। এই জিনিসগুলো আমাদের মিডিয়া যারা কাজ করে, মিডিয়ার ওই জন্য দরকার হচ্ছে, বিশেষ করে আমাদের একটা বড় বিপজ্জনক একটা পরিস্থিতি, এই জঙ্গি তৎপরতা, জঙ্গিবাদের যে বিপদটা আমাদের। তো এই জঙ্গিবাদ এবং জঙ্গি তৎপরতার বিরুদ্ধে এই যে আমাদের সাংবাদিক যারা রিপোর্ট করে, তো যে লোক হয়তো একটা পলিটিক্যাল পার্টির প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতে যায়, তাকে হয়তো পাঠিয়ে দেওয়া হলো, তুমি ওখানে জঙ্গি অপারেশন হচ্ছে, ওইটা কভার করে আসো। আমার মনে হয় এখানে একটু এদের মধ্যেও প্রশিক্ষণ দরকার, কি করা উচিত, কিভাবে করা উচিত, কতটুকু করা উচিত, এটা জরুরি। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার কি মনে হয় গণমাধ্যমগুলো আসলে সূক্ষ্মভাবে বা সুস্থভাবে সেই ভূমিকাটা পালন করতে পারছে কিনা? প্রথম বলতে যে গণমাধ্যমের দায়িত্ব কি? তথ্য দেওয়া। শুধু তথ্য দেওয়া না, মানুষকে শিক্ষিত করে তোলা। তো মানুষকে শিক্ষিত করে তোলা এবং তথ্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বটি দুই ভাগে। একটি হচ্ছে যে মানুষকে শিক্ষিত করা, বলা হয় যে মিডিয়ার রোল কি, মিডিয়া মানুষকে বলবে না তুমি এরকম ভাবো, মানুষকে উৎসাহিত করবে ভাবার জন্য। কাজে আমি কোনো ভাবনা চাপিয়ে দেবো না। কাজে শিক্ষিত করাটা হচ্ছে যে ঘটনা কাভার করার মধ্য দিয়ে সম্পাদকীয় লেখা হবে, পোস্ট এডিটোরিয়াল লেখা হবে, টক শোতে আলোচনা হবে, এটি হচ্ছে একটা অংশ। আরেকটা হচ্ছে যে তথ্য জানানো। তথ্য জানানোর ক্ষেত্রটা কিন্তু বেশ
শক্ত জায়গা, কারণ এটা যখন ঘটে মানুষ যেভাবে ঘটে সেভাবে জানতে চায়। তো আমার যেটি ধারণা যে জঙ্গিবাদ এটা আমাদের সাংবাদিকদের জন্য যেমন নতুন ইস্যু, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন ইস্যু। আমরা যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বলি যে আপনারা জীবন্ত ধরেন না কেন, এদেরকে মেরে ফেলেন কেন। এটা যখন প্যারিসে হামলা শুরু হলো তখন প্যারিসের শুট আউটটা বেশি হয়েছে, তখন প্রশ্ন উঠেছিল। তো প্যারিসের পুলিশের ব্যাখ্যা ছিল যে একটা লোককে যখন আমরা ধরতে যাই, ওর 2 হাতে 2 গ্রেনেড, ওর বুকের মধ্যে ভেস্ট পড়া, ও আমাকে গুলি করছে, আমি কি তখন মানে মানে বলা হচ্ছে যে আই উইল কল হিম উইথ সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং, আমি নেচে গেয়ে তাকে আমন্ত্রণ জানাবো যে তুমি ধরা দাও। সে তো আমাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু আমাকেও ভেস্ট পরে যেতে হবে, আমাকে অস্ত্র নিয়ে যেতে হবে। কিন্তু এটা যেমন পুলিশের জন্য একটা বড় সমস্যা হচ্ছে, ধরতে পারেন এরকম একটা জঙ্গিকে, মিডিয়ার জন্য কিন্তু বড় সমস্যা, যেটা সিরাজ ভাই একটু বলেছেন যে মিডিয়া একটা ঘটনা যখন ঘটে তখন ফার্স্ট রেসপন্ডেন্ট কারা? ফার্স্ট রেসপন্ডেন্ট হচ্ছে ল এনফোর্সিং এজেন্সিস, সেকেন্ড হচ্ছে সাংবাদিক। এই ফার্স্ট রেসপন্ডেন্টদের কিন্তু ঝুঁকি অনেক বেশি, আবার যদি সাকসেসফুল হয় তাহলে নাটকীয়তা অনেক বেশি, যে একটাকে এক্সক্লুসিভ যদি আমি লাইভ কভার করতে পারি সেটা আবার সারা জীবনের জন্য সাংবাদিক হিসেবে আমাকে অমর করে রাখবে। কিন্তু রিস্কটা হচ্ছে যে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি আছে কিনা, ওই ধরনের যেখানে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটা আমি জানি কিনা, সেই ঝুঁকি মোকাবেলা করার জন্য পর্যাপ্ত ট্রেনিং আমার আছে কিনা, পর্যাপ্ত সাপোর্টিং। যেমন ধরেন আমি জঙ্গির চাইতে একটা সহজ উদাহরণ দিই। এখন হাওড়ে বন্যা হচ্ছে, আমি মনে করলাম যে হাওড়ের ভিতরে চলে যাব, হাওড়ের পানি কীভাবে বাড়ছে, মানুষ কীভাবে খারাপ অবস্থায় জানার জন্যে। কিন্তু ওইখানে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যাওয়ার আগে আমাকে তো বাঁচতে হবে। প্রথম আমি বিশুদ্ধ খাবার পানি আমার সঙ্গে নিলাম কিনা, আমি শুকনো খাবারটা আমার সঙ্গে নিলাম কিনা, আমি বৃষ্টি আসলে পরে রেইনকোটটা নিলাম কিনা, একটু বৃষ্টি মাথায় পড়লে জ্বর আসবে 2টা ট্যাবলেট আমি নিলাম কিনা। এইসব না নিয়ে আমি চলে গেলাম হাওড়ের মাঝখানে। আমি ওইখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম, আমার কাছে কোনো ওষুধ নাই, আমার খাবার সব ভিজে একাকার হয়ে গেছে, শুকনো কোনো খাবার নাই, আমার বৃষ্টি আসলো, আমার কোনো রেইনকোট নাই, আমার ইকুইপমেন্ট আমি মানে রক্ষা করতে পারছি না, বিশুদ্ধ পানি নাই। তো কাজেই ফার্স্ট রেসপন্ডেন্টদের কিন্তু অনেকগুলি প্রস্তুতি নিতে হয়, সেটি আমাদের জন্য নতুন। যেমন ধরেন আমরা যখন হলি আর্টিজান করলাম, আমরা লাইভ করতে গিয়ে কিছুটা ভুল ত্রুটি হয়েছে, এ বিষয়ে কোনোই সন্দেহ নাই। কিন্তু আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও তো আমাকে বাধা দেয় নাই, তারা তো বলে নাই যে এটা ক্রাইম সিন এরিয়া, ক্রাইম সিন যদি অতিক্রম করতে পারবো না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ক্রাইম সিন এরিয়া ডিক্লেয়ার করবে তখন আমি সেখানে যাব না, তারাই এটা করবে এবং তারা আমাকে ব্রিফ করবে। তা এখন আমি তথ্য কোত্থেকে পাবো? তথ্য করতে এরকম একটা ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইকুইপড হতে হবে। আপনি 2টি উদাহরণ দিই। একটি উদাহরণ যখন অস্ট্রেলিয়ায় মেলবোর্নে যখন কফি শপে আক্রমণ হলো সকাল ভোরবেলায় নাস্তা করার সময়, অল্পক্ষণের মধ্যে কিন্তু পুলিশ সেখানে গেল এবং পুলিশ পুরোটা কর্ডন করে ফেললো এবং তার একটু পরে সেখানে প্রেস ব্রিফিং হলো। চিফ কনস্টেবল বলে, মানে প্রধান পুলিশ কর্মকর্তা, এবং ওইখানে ন্যাচারালি পৃথিবীর সমস্ত গণমাধ্যম সামনে গেল। তারা বললেন যে সকাল 6টায় ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কয়েকজন মারা গেছেন এবং আমরা এখন বাকিটা তদন্ত করছি। সাংবাদিকরা বারবার প্রশ্ন করছে যারা মারা গেছে তারা কি জঙ্গি? চিফ কনস্টেবল বলছে ইয়েট টু বি ডিসাইডেড, এখন পর্যন্ত ইনভেস্টিগেশন শেষ হয়নি। যারা মারা গেছে তারা কি কফি খেতে গেছিল আমরা জানি না এখনো, কারণ আমরা এখন ইনভেস্টিগেট শেষ করি। আমি শুধু ওদের ডেড বডি পেয়েছি। এই ডেড বডি কি কাস্টমারের, দোকানদারের, নাকি জঙ্গি আমি জানি না। তো কাজেই তারা কিন্তু ঘটনাটার সঙ্গে, কিন্তু আমাদের এখানে অনেক সময় হয় যে 4জনকে জঙ্গি মনে হয়। আজকে আমাদের মনির, আমাদের খুব প্রিয় ভাজন, উনি ব্রিফ করলেন। কি বললেন উনি? সাংবাদিকরা প্রশ্ন করলেন যে জঙ্গির ফিনান্স অর্থায়ন সম্পর্কে কারা জড়িত। উনি কি বললেন যে কোনো বিদেশি সংস্থা জড়িত থাকতে পারে, এই কোনো আর থাকতে পারে। এটা হলো একটা ভালো সাংবাদিকতায় মানে সবচাইতে পাপের মতো শব্দ। মানে কোনো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট বা কনফার্ম রিপোর্ট আর কখনো এটা বলবে না যে কোনো আর পারে। এটা যদি থাকে তাহলে বোঝা যাবে এটার মধ্যে আসলে কিছুই নাই, ধারণার থেকে বলতেছি। এখন উনি ব্রিফিং এটা বলতে পারেন, কিন্তু আমি যখন সাংবাদিক হিসেবে কাজটা করব, আমার কাজটা কিন্তু এই কোনো পারে এটা মূল নিউজ হবে না, কারণ এটা ওনার বক্তব্য। তো আরেকটা উদাহরণ দেই যে মানে যদি মানে এডুকেটেড সোসাইটি হয়, পুলিশ কর্মকর্তারা যদি ইকুইপড হয়। আপনি যখন জার্মানিতে শপিং মলে অ্যাটাক হলো, সোশ্যাল মিডিয়াতে সমানে শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো পুলিশ শুধুমাত্র বললো 2-3টা ব্রিফিং। একটা হলো যে ওই শপিং মল এলাকায় কেউ যাবেন না, 1। 2 নম্বর হলো যে আপনারা করেন, মানে টুইটার বা সোশ্যাল মিডিয়াতে এটা দেন,
কিন্তু এমন কিছু দিবেন না যে কারণে আমাদের অপারেশন বিঘ্নিত হয়, 1 2। 3 নম্বর হচ্ছে আতঙ্ক ছড়াবেন না। আর আমরা এভরি মিনিট আপনাদেরকে আপডেট দিব, যার ফলে একদল পুলিশগুলো অপারেশন করতে, আরেক দল পুলিশগুলো মিডিয়াকে আপডেট করতে, যাতে মানুষ যার এভরি মিনিট, ইভেন বাংলাদেশে বসেও যারা আমরা স্কাই অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান একে অপরের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়টা আছে। তথ্য নিয়ে যেটা সমস্যা তৈরি হয় যে অতি তথ্য বিপজ্জনক, আবার অতথ্য বিপজ্জনক, কম তথ্য বিপজ্জনক। আপনি এটা খাওয়ার মতো, বেশি খাবার খেলেও আপনি হজম করে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, আবার কম খেলেও বিপদ হয়। এটাকে কাজে একটা পর্যাপ্ত জায়গায় রাখতে হয় এবং সেটার জন্য একটা ইনফরমেশন ম্যানেজমেন্ট দরকার। যে ইনফরমেশন ম্যানেজমেন্টটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে যেমন দরকার, সাংবাদিকদের থেকেও দরকার। মঞ্জুরুল হাসান বুলবুল একটা কথা বলছিলেন, আমি ওই বিষয়টাকে নিয়ে আসতে চাই। সেটা হলো পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান তিনি বলেছেন যে জঙ্গিবাদে ব্যবহার করা অর্থের সব উৎসের বিষয়ে নিশ্চিত না হলেও কোনো কোনো বিদেশি সংস্থা জড়িত থাকতে পারে, যেটা বলছিলেন মঞ্জুরুল হাসান বুলবুল, যে কোনো কোনো বিদেশি সংস্থা এবং থাকতে পারে, অনিশ্চিত দুটি বিষয়। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে এই জঙ্গিবাদের পেছনে কখনো বিদেশ থেকে, কখনো দেশের অভ্যন্তরে নানাভাবে জঙ্গি অর্থায়নের বিষয়টি কিন্তু আমাদের সামনে আসছে। একটু জানতে চাই কাজী সিরাজ, এই যে জঙ্গি অর্থায়নের বিষয়টি এবং জঙ্গি অর্থায়নের ক্ষেত্রে কোন কোন মাধ্যমগুলো জঙ্গিরা ব্যবহার করছে তাদের এই অর্থ সংগ্রহের ক্ষেত্রে? আপনাকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে জঙ্গি আর জঙ্গি, এই যে আমাদেরকে জঙ্গি তৎপরতা যেগুলো চলছে, রাষ্ট্র ক্ষমতার দখল কিন্তু তাদের লক্ষ্য নয়। খেয়াল এটা আমাদের মাথা রাখতে হবে যে এটা কি এই যে 2-4টা ঘটনা ঘটাচ্ছে, 2-4 জায়গায় মানুষ মারছে, খুন করছে, বা আমরা অপারেশন করে যে এরা কি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার ইমিডিয়েট কোনো টার্গেট নিয়ে করছে? আমার অন্য এরা রাষ্ট্রকে অস্থিতিশীল করবার জন্যে, অর্থাৎ রাষ্ট্রের উপর, রাষ্ট্র যাতে এই টুকটাক ছোটোখাটো ইত্যাদি হয়েছে, তো কয়টা ঘটনা ঘটেছে, কয়টা ঘটনায় তো আমাদের রাষ্ট্র কেঁপে উঠেছে, তো সত্যি তো তো এবং এটার প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে, আমাদের ব্যবসায়, আমাদের বাণিজ্যে, আমাদের গার্মেন্ট শিল্প থেকে সব কিছুতে এগুলোর কিন্তু প্রভাব পড়েছে। এগুলো কাজে পেছনে কেউ আছে যারা এগুলো করাচ্ছে, এবং ওরা এই জঙ্গি যে কয়েকজন ধরা পড়লো, যাদের ফাঁসি হলো, যারা মারা গেল, এরা রাষ্ট্রে ক্ষমতায় গিয়ে মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে যেত না, এদেরকে দিয়ে কেউ করাচ্ছে। এখন এই দিয়ে কারা করাচ্ছে এটা খুঁজে বের করতে হবে। এবং এখানে বাংলাদেশের ইন্টারেস্ট কাদের আছে, এখানে বাংলাদেশকে নিয়ে যাদের ইন্টারেস্ট আছে, বাংলাদেশকে মানে কি বাংলাদেশকে দখল করবার জন্য না। এখন তো সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদী যে লাইন, আগে যেরকম রাষ্ট্র দখল করে ফেলতো, রাষ্ট্র দখল এখন নিউ কলোনিয়াল সিস্টেমে অন্যভাবে পুঁজি বিনিয়োগ করা, অথবা অন্য নিজস্ব দালাল সৃষ্টি করা, পাপেট তৈরি করে, এগুলো আমলা মুচ্ছদি এগুলোর মাধ্যমে তারা করে এগুলো। তো এখন বাংলাদেশে ইন্টারেস্ট, বাংলাদেশ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা ভূ রাজনৈতিক দিক থেকে একদিকে, আরেক দিকে হচ্ছে অর্থনৈতিক শক্তি হিসাবে বাংলাদেশের যে উত্থানমুখী অভিযাত্রা, এটা অনেকের কাছে সহ্য হচ্ছে না, সেটাও নিয়ন্ত্রণ করতে চায়, ঠেকিয়ে দিতে চায়। বাংলাদেশ যদি বাজার হিসেবে ব্যবহার করা যায় সেটাই তো ভালো, বাংলাদেশ আবার অন্য জায়গায় বাজার খোঁজার মতো অবস্থায় চলে যাবে কেন? তো এগুলো যারা চিন্তাভাবনা আছে, মাথায় আছে, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র হিসাবে আর্থিকভাবে অন্য সব এমনিতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিভিন্ন সূচকে, সামাজিক সূচকে তো অনেক এগিয়ে গেছে আমাদের আশেপাশে বহু দেশ থেকে, এমনকি অনেক উন্নত দেশ থেকেও। তো আমাদের দেশে, বাংলাদেশে মহিলা নেতৃত্ব রাষ্ট্র চালাচ্ছে, আর আমেরিকার মতো দেশে মহিলাকে প্রেসিডেন্ট হতে দেয় না আমেরিকান জনগণ। তো অর্থাৎ চিন্তা ভাবনা কত এখনো, অথচ তারা আমাদেরকে গণতন্ত্রের শিক্ষা দেয়, সবক দেয়, গণতন্ত্র এক্সপোর্ট করতে চায় আমার মতো দেশে। তো এখন মূল কথা হচ্ছে, আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে যাদের উৎসাহ আছে, আকর্ষণ আছে, স্বার্থ আছে, তারা আমাদের এখানে এরকম জঙ্গি কিছু সৃষ্টি করে, জঙ্গিমনা করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্যে, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের উত্থান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার জন্যে, এবং এখানে তারা এই সুযোগ গ্রহণ করে নিজেরা নিজেদের কিছু পাপেট তৈরি করা, আমাদের রাষ্ট্র ক্ষমতা বলেন, অন্য যে ক্ষমতাগুলো
লোক আমাদের থাকবে, বাংলাদেশের লোক থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে তাদের, ওই উদ্দেশ্যে কাজগুলো করছে। তো কাজে এই কাজগুলো করার জন্য যে টাকা পয়সা, বিদেশি সংস্থা, হ্যাঁ তারা তো এখন স্পেসিফিক, আমিও বলবো এটাতে একমত। আপনি বাতাসের উপর কথা গুলি করতে লাভ নেই, পারে হতে পারে এগুলো স্পেসিফিক ইনফরমেশন দিলে স্পেসিফিক দেবেন যে বিদেশি অমুক ও কোনো না, এই পার্টিকুলার অমুক 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 বিদেশি রাষ্ট্র অথবা এই সংস্থাগুলো এইভাবে ফাইন্যান্স। এর আগে আমরা বিভিন্ন ব্যাংকের নাম শুনেছিলাম এবং কেন্দ্রীয় ব্যাংকে সম্ভবত এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা এটা বুঝি অর্থায়ন আছে বাইরের, আমাদের দেশের মধ্য থেকে, হ্যাঁ কারো কারো এটা থাকতে পারে রাজনৈতিক, দেশের মধ্যে অনেকের রাজনৈতিক উদ্দেশ্য আছে, অনেক বিপদগ্রস্ত আছে। আমাদের দেশের আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি, আমাদের যে মূলধারার রাজনীতি, এই মূলধারার রাজনীতিকেও বাধাগ্রস্ত করবার জন্য এখানে সাম্প্রদায়িক মৌলবাদী ওরা এগুলো করছে। টাকা পয়সা দেশের ভেতর, আমার মনে হয় দেশের অভ্যন্তর থেকেও টাকার জোগাড় হচ্ছে, এবং বাইরে যাদের স্বার্থগুলো আছে তারা এই ধরনের সুযোগ নিচ্ছে। মঞ্জুরুল হাসান বুলবুল, একটু জানতে চাই যে এই যে জঙ্গি অর্থায়ন, এক্ষেত্রে সরকারের নজরদারির বিষয়টা কিরকম আছে বা কিরকম পদক্ষেপগুলো সরকার নিতে পারছে? দেখেন, একটু মনিরুল ইসলাম সাহেব কিন্তু তার ব্রিফিংয়ে বলেছেন যে অর্থায়ন যে সবসময় টাকা দেয় সরাসরি এরকমও না। উনি বলেছেন যে জাল নোট ছাপানো হয়। মানে উনি যেটা বলেননি পরিষ্কার করে, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে আমাদের এই বিভিন্ন উৎসব পার্বণের সময়, আমাদের বিভিন্ন ঈদ পূজার সময় প্রচুর পরিমাণ জাল নোটের খবর আমরা পাই। কী হয়েছে বলা হয়েছে, বাংলাদেশের সীমান্ত অঞ্চলে জাল নোট আসে। মনিরুল ইসলাম সব বলেন নাই, কিন্তু তিনি ইঙ্গিত করেছেন যে একটি দেশের দূতাবাসের একজন কর্মকর্তাকে চলে যেতে হয়েছে, সেটা পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা। ধারণা করা হয় যে পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থারা ভারতীয় জাল নোট চেপে সেটি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা করে। চুক্তিটি খুব পরিষ্কার। একটি হলো যে নিজের কোনো টাকা লাগলো না, এই টাকা দিয়ে বাংলাদেশে তাদের যে যারা পোষ্য তাদেরকে পুষলেন, আর তারা পাশাপাশি ভারতের অর্থনীতিতে প্রচুর জাল মুদ্রা ছড়িয়ে দিতে ভারতের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করলেন। যেটা সিরাজ ভাই বললেন যে এটা একটা ডিফারেন্ট টাইপ অফ এক্সটার্নাল শক্তি। এটার ইন্টারেস্ট যতটা না বাংলাদেশ অথবা বাংলাদেশ এবং ভারত দুইটি মিলিয়ে। কাজে এরকম সব জায়গায় আপনি দেখবেন যে ইন্টারনাল ফোর্স অ্যান্ড এক্সটার্নাল ফোর্স। ইন্টারনাল ফোর্সগুলি বাংলাদেশে যদি আমরা ইন্টারনাল ফোর্স চিন্তা করি, যেটা সিরাজ ভাই বলেছেন যে তারা কি নারী নেতৃত্ব চায় না, হতে পারে ইন্টারনাল ফোর্স। বাংলাদেশে নারী নেতৃত্ব, নারী শিক্ষা অগ্রসর হয়ে যাচ্ছে, কাজে আমরা এটার বিরুদ্ধে। বাংলাদেশের অগ্রগতির উন্নয়ন সূচক আমরা পছন্দ করি না, এটাও সূচক। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, আমরা চাই না। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীল আসুক, আমরা চাই না। বাংলাদেশে একটা স্টেবল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতি আমরা চাই না। ইন্টারনাল শক্তিগুলি এইরকমই, এবং তারা তখন এদের সঙ্গে এই যে বহিঃশক্তি যারা আছে বা দেশেরই কিছু লোক যারা বাইরে আছে, তাদের একটা যোগ সাজস তৈরি হয়। যেটি সিরাজ ভাই বলেছেন খুব হলি আর্টিজানে যদি ওই দিন ওরা 3 দিনও ধরে রাখতো, তারা জঙ্গিরা আরও 10 দিন আটকে রাখতে পারতো, 20 দিন আটকে রাখতে পারতো, তারা কি ক্ষমতা যেতে পারতো? ক্ষমতা যেতে পারতো না। এটা হলো দে ট্রাই টু ক্রিয়েট দ্য বিগ নয়েজ ইজ দ্য বিগ নিউজ। যত বেশি আওয়াজ হবে তত বেশি খবর হবে। কাজেই তারা এই খবরটি করতে চায়, এবং খবরটি করার মধ্যে দিয়ে কী অ্যাচিভ করতে চায়? খবরটি করার মধ্যে অ্যাচিভ করতে চায় বাংলাদেশের ফেইল স্টেট, বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী পারে না, বাংলাদেশে ধর্ম নাই, বাংলাদেশে সমস্ত ভেঙে পড়েছে। এবং বাংলাদেশকে একটা, আমরা যখন আমাদের প্রধানমন্ত্রী বাইরে যান, তিনি যখন উন্নয়ন সূচক তুলে ধরেন, সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই যে এগুলি ঠিক না, বাংলাদেশে নির্বাচন হয় না, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে ধর্ম নস্বাত হয়ে যাচ্ছে। কাজেই ডিফারেন্ট গ্রুপের ডিফারেন্ট ইন্টারেস্ট। আবার কিছু গ্রুপ আছে তারা মনে করে যে বাংলাদেশকে চাপে রাখা দরকার ব্যবসার ক্ষেত্র হিসেবে। আমি ডিপ সি পোর্টে কাজ চাই, আমি আরও কাজ চাই, দাম চাই, আমার বিজনেস ইন্টারেস্ট আছে। আবার এই বিজনেস ইন্টারেস্টের জন্যে তাদের যে কাউন্টার পার্ট, তাদের সঙ্গে আর রিজিওনালি বা আঞ্চলিক যুদ্ধবিগ্রহ হয়। যুদ্ধবিগ্রহ তো মানে প্রতিদ্বন্দ্বিতা হয়, মাঝখানে বাংলাদেশকে ব্যালেন্স করতে হয় দুই দিক থেকে। কাজে অনেকগুলি ডাইমেনশন তো কাজ করে। কাজে এটা ঢালাওভাবে একটা প্রেসক্রিপশন দেওয়া যাবে না যে শুধু এই কারণের জন্যেই টাকাটা দেওয়া হচ্ছে বা এই কারণের জন্যেই জঙ্গিবাদ হচ্ছে। কারণ আমরা একসময় তো জঙ্গিবাদ বলতাম যে গরিব মানুষ, এদেরকে মরলে পরে বেহেস্তের লোভ দেখায়, বেঁচে থাকলে পরে টাকার লোভ দেখায়, এই জন্য জঙ্গি হয়। তখন অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো মানে বেহেস্তের লোভটা হয়তো টানতে পারে,
টাকা তো কিন্তু টাকার লোভ তো তাদের টানার কথা না। তো কাজেই কোন কেস টু কেস যদি আমরা ধরতে পারি তাহলে তো আমরা আলোচনা করতে পারি যে সুনির্দিষ্টভাবে কি হবে, কিন্তু বাস্তবিকভাবে এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল ইস্যু, এক্সটার্নাল ইস্যু, রিজিওনাল ইস্যু, ব্যবসা, রাজনীতি, ইন্টারনাল রাজনীতি একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত আছে। মঞ্জুরুল হাসান বুলবুল এবং কাজী সিরাজ, আমরা আবার আলোচনায় ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ২১ টেলিভিশনের প্রধান সম্পাদক এবং প্রধান নির্বাহী মঞ্জুরুল হাসান বুলবুল, আরও আছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ। আবারও স্বাগত আপনাদের দুজনকে। বিরতিতে যাবার আগে আমরা আমাদের আজকের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আবারও আলোচনায় ফিরতে চাই। শুরুতে একটু জানতে চাই কাজী সিরাজের কাছে যে রাজধানীতে যে স্মার্ট কার্ড বিতরণের ৬ মাস পেরিয়ে গেছে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এখন পর্যন্ত প্রায় অর্ধেক এলাকাতে সেটা ঠিকমতো বন্টন করা হয়নি বা যাদের প্রাপ্য তাদের কাছে পৌঁছায়নি। এখন যেহেতু ৩১শে ডিসেম্বরের মধ্যে এই যে প্রকল্প বা এই যে কর্মসূচি সেটাকে পুরোপুরি পরিপূর্ণ করার জন্য দেখা যাচ্ছে যে ১০ আঙ্গুলের যে ছাপ এবং চোখের আইরিশ স্ক্যান করার যে বিষয়টি ছিল সেটি ছাড়াই গ্রাহকদেরকে স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে কাজী সিরাজ, যে এই যে নানা রকমের জটিলতা আগে থেকে ছিল, নতুন করে একটা নতুন জটিলতা তৈরি হবে কিনা চোখের আইরিশ স্ক্যান এবং আঙ্গুলের ছাপ, এই বিষয়টি না থাকলে পরে? না, এটা তো অবশ্য আমরা এটা এক্সপার্ট লাগবে বলতে, যে এটা না থাকলে পরে কার্ড নিয়ে, স্মার্ট কার্ড নিয়ে জটিলতা সৃষ্টি হবে কিনা এটা এই বিষয়ে বিশেষজ্ঞরা বলবেন। কিন্তু আমি এই সমস্যাটা তৈরি হয়েছে অব্যবস্থাপনার জন্যে, একদম ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা। আমরা যারা গেছি আমরা লক্ষ্য করেছি। এখন তারা যে চিন্তাগুলো করছেন এগুলো শুরুর সময় করলেন না কেন? শুরুর সময় পরিকল্পনা, এতগুলো ভোটার, এত লোক ঢাকা শহরে, এদের মধ্যে সবাইকে স্মার্ট কার্ড দিতে গেলে কত সময় লাগবে হিসাব করবেন না? হিসাব করে তো করবেন। আমার মনে হয় যে এক এক জায়গায়, যেমন একটা জায়গায় ডেট দিল, আজকে পুরুষদের দেওয়া হবে, আগামীকাল মহিলাদের দেওয়া হবে, একদিন এর মধ্যে যারা পাবেন না, নিতে পারবেন না, তারা পরদিন। কিন্তু যে একদিনে ওই এলাকার যতগুলো লোক, এটা ৩ দিনেও শেষ হওয়ার কথা না। তো আপনার করার সময় কত ভোটারকে দিতে হবে, কত ভোটারকে একদিনে দিতে পারবেন, হিসাব করেই তো করবেন। আমার মনে হয় যে কেন্দ্র, যে কতগুলো কেন্দ্র, একটা এলাকায় ধরেন 10টা কেন্দ্র একটা থানায়, তো ওটা 30টা কেন্দ্র আগে করলেন না কেন? 30টা কেন্দ্র যদি করা হতো তাইলে তো এই জটিলতা হতো না। মানুষ স্মার্ট কার্ড বলছে 2-1টা ক্ষেত্রে হতে পারতো, তারপর তো আবার একটা দিন পরে যারা পায়নি তাদের জন্য একটা ডেট ছিল, সেই দিন তারা সেটা করে নিতে পারতো। আমার মনে হয় একদম অবস্থার ত্রুটি। এখন অনভিজ্ঞ লোকজন এগুলো করছেন। এখন যদি আবার বলা হয় আমাদের তো এই স্মার্ট কার্ডের আগে অভিজ্ঞতা ছিল না, আমরা নতুন করে করছি, কিছু হলেই তো এখন আমরা এগুলো বলছি আমাদের অতীত অভিজ্ঞতা ছিল না। কিন্তু এটা আমার মনে হয় একেবারে এমন কোনো বৈজ্ঞানিক বিষয় আদি নেই যে এগুলো করতে হবে। এগুলো করার জন্যে অন্য কারণতে যে আঙ্গুলের ছাপ যন্ত্রপাতি জনিত ত্রুটির কারণে এটা বন্ধ হয়নি হচ্ছে আপনি সময় মতো সব লোকে দিতে পারেন নাই, এবং এটা সিম্পল যে আপনি পরিকল্পনা ব্যবস্থাপনা ত্রুটি, যারা দায়িত্বে আছেন তারা অনভিজ্ঞ, তাদের এগুলো জবাব দিতে নাই কোনো কিছু। কেউ এখন বলবে ঠিক আছে বাড়িয়ে দেন, এ তোর আঙ্গুলের ছাপ লাগবে না, এই লাগবে না, ওই লাগবে না। সেক্ষেত্রে মঞ্জুরুল হাসান বলবো সময়টা কি বাড়ানো যেত কিনা, যে এটাকে আমরা এখন আসলে কতটুকু স্মার্ট কার্ড বলতে পারি? দেখেন, আমার অভিজ্ঞতা ভিন্ন রকম। এক নম্বর হচ্ছে আমি নিজে গ্রামে ভোটার রয়েছে, কাজে আমার কার্ড কবে পাবো আমি জানি না, কারণ একদম দেশের সীমান্তবর্তী একটা জায়গায় আমার বাড়ি। এটি শেষ হতে হতে ডিসেম্বর পার হতে পারে, এটি হলো একটি। কিন্তু আমার পরিবারের অন্য সবাই ঢাকায় ভোটার হয়েছে, তাদের অভিজ্ঞতা খুব ইতিবাচক। আমি নিজে যাইনি, তারা নিজেরা গিয়েছেন বেলি রোড না কনস্টিটিউয়েন্সি। আমার যেহেতু মানে পিতৃভূমি সেই জায়গায় একটা লিঙ্ক রাখা দরকার। তারা কিন্তু খুব দ্রুত কার্ড পেয়ে গেছেন, মানে তাদের কার্ড পেতে কোনো সমস্যা, এমন না যে আমি সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছি সেরকম না, তারা সবাই দ্রুত কার্ড পেয়ে গেছেন। তবে একটা বড় কাজের তো একটা ম্যানেজমেন্ট থাকতে হবে, আর নতুন কাজ যার সঙ্গে
যে কোনো পাবলিক সার্ভিস ডেলিভারির কাজের সঙ্গে কিন্তু আপনি যদি ধরেন আপনি একা একা যদি এখানে খান কোনো জটিলতা নেই, আপনি যদি 10 জনকে খাওয়ার ব্যবস্থা করেন তাহলে কিন্তু আপনাকে পুরো 10 জন কখন আসবে, কোনো বড় টেবিলে দিবেন কিনা, সেখানে বেসিনে পানি আছে কিনা, সমস্ত প্লেটগুলি আসলো কিনা, এইভাবে আমরা পরিবারের চিন্তা করি না যে আপনি এতগুলি কার্ড বিতরণ করবেন। আপনি কিভাবে শুরু করলেন? আগে মেট্রোপলিটন সিটি, ঢাকা সিটি, দেশের দেখলাম যে রাজশাহীতে শুরু হয়েছে। এই কাজে আমার ধরনের একটা প্ল্যান, আমি যদি খবর পেয়েছি যে আসলে যে কার্ডগুলি ছাপা হয়ে আসার কথা ছিল, আপনাদের রিপোর্টে আমি দেখলাম যে 24 লাখ কার্ড ছাপা হয়ে এসেছে, এর মধ্যে বিতরণ হয়েছে হয়তো 13 লাখ, আপনাদের রিপোর্টে দেখলাম। আরেকটা হলো যে একটা মিস ইনফরমেশন মতো হচ্ছে, কারণ আমি রিপোর্টে যখন নির্বাচন কমিশনের সচিব আবদুল্লাহ সাহেবের সিং শুনলাম, তিনি বললেন যে তারা প্রস্তাব করছেন যে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ ছাড়া যাবে। এটা যদি নির্বাচন কমিশন যদি পাশ করে তাহলেই সিদ্ধান্ত হবে, কাজে এটা এখন পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত হয় নাই। আমরা যাতে এটা বেশি ফোকাস না করি, এখন পর্যন্ত কিন্তু এই সিদ্ধান্ত হয় না যে ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, আইরিশ নাই। আবদুল্লাহ সাহেব কিন্তু তার যে সিং কমিশনার কিন্তু তিনি বললেন যে নির্বাচন কমিশন যদি অ্যাপ্রুভ করা হয়তো তারা আলোচনা করছে। আমি মনে করি যে এটা লাগবে। স্মার্ট কার্ড, এই যে জঙ্গির কথা বললেন, এইটা নিবৃত্ত করার জন্য শুধু অর্থ না তো, ন্যাশনাল আইডিও একটা বড় বিষয়। তারপরে যেটি হচ্ছে যে সব জনের জন্য সব রকম গুরুত্ব। হাওড়ের মানুষকে এখন আইডি কার্ড কই দিবেন আপনি বলেন? এই কার্ড তারা কই রাখবে? তার জন্য যে কার্ডের প্রয়োজনীয়তা, তার চাইতে বেশি ঢাকায় আমরা পাসপোর্ট করতে যাই, বিদেশে যাই, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাই, আমাদের কার্ডের প্রয়োজনীয়তা বেশি। কাজেই যাদের প্রায়োরিটি বেশি তাদেরকে আগে শেষ করে তারপর আপনি ওইসব জায়গায় যান। আমি বলছি না যে কাউকে কম দিতে হবে। কাজেই আমার ধারণা একটা হলো প্রায়োরিটি ঠিক করা, জোনাল জিওগ্রাফিক্যাল প্রায়োরিটি ঠিক করা, 1। 2 নম্বর যেটি হচ্ছে যে আপনি ওই যে কোনোটাতে আইরিশ রাখবেন, ফিঙ্গারপ্রিন্ট রাখবেন না, আবার কোনোটাতে রাখবেন, এটা কিন্তু জটিলতা হবে। আপনাদের খেয়াল থাকবার কথা যে বাংলাদেশে যখন প্রথম লেমিনেটিং পাসপোর্ট আসলো তখন লেমিনেটিং ছাড়া পাসপোর্টও চালু ছিল। আমার মনে আছে আমি আর একজন সিনিয়র সাংবাদিক আমরা লন্ডন হয়ে এক জায়গায় যাচ্ছিলাম, তা আমারটা লেমিনেট করা যেহেতু আমারটা নতুন পাসপোর্ট, তারটা পুরনো পাসপোর্ট লেমিনেট করা নাই। ওইখানে ধরে বসলো যে তোমরা তো একই দেশ থেকে এসেছো, 2টা পাসপোর্ট 2 রকম কেন? এখন তাদেরকে কিন্তু বুঝাতে পারবো না যে আমাদের টেকনিক্যাল কারণে এটা শেষ করা যায় নাই। বলে যে না ডেট আছে কিন্তু তাহলে তোমার লিমিটেড নাই কেন? কাজে এখন আপনার কার্ড থাকবে যের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে, আইরিশ আছে, আর আমার কার্ডের মধ্যে সেটা থাকবে না। সিকিউরিটি, তথ্য বিতরণ, আমরা তো একটা বিশাল তথ্য বাতায়নের মধ্যে ঢুকতে চাই। যেমন ধরেন এটা এই যে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, আমি জানি না এখন আপনার কোনো মানে আত্মীয় স্বজন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যায় বা পাবলিক ইউনিভার্সিটিতে ন্যাশনাল আইডি নাম্বারটা দেওয়ার ফলে প্রায় অনেকগুলি তথ্য অটোমেটিক চলে আসে, মানে ওই ছেলেকে এটা পূরণ করতে হয় না, বা ভুল তথ্য দিলে আমরা ধরতে পারি। কাজে এটা তো একটা ইউনিক সিদ্ধান্ত, একটা ন্যাশনাল কার্ড দেওয়ার ব্যাপারটা। কিন্তু আমার মনে হয় যে এটার জন্য নির্বাচন কমিশনই থাকবে নাকি আলাদা অথরিটি হবে? কারণ এটা নানা সময় আপডেট করতে হবে, বানান ভুল করতে হবে। আমরা যদি নির্বাচন কমিশনকে, যেহেতু ডাটাবেসটা তার, এই জন্য সে হয়তো প্যারেন্ট অর্গানাইজেশন হিসেবে থাকবে, কিন্তু এই কার্ড কেন্দ্রিক বোধহয় আমার ধারণা যে আলাদা ডিপার্টমেন্ট করা দরকার। কারণ আপনার কার্ডে যদি একটা বানান ভুল হয়, একটা ছবিটা যদি ঠিক না থাকে, অর্থাৎ একটা মেয়ে 18 বছর বয়সে ছবি তুললো, আবার হয়তো সে মা হওয়ার পরে ওই কার্ডের সঙ্গে মিলবে না। কাজে এটা কিন্তু একদম রেগুলার চলবে। কাজে আমি যেটা মনে করি যে এখন ব্যবস্থাপনাটা হজবরল হচ্ছে, সেখান থেকে বের হয়ে আসা দরকার, কিন্তু চূড়ান্ত বিচারে ন্যাশনাল আইডি কার্ড, স্মার্ট কার্ড আলাদা দপ্তর এবং অধিদপ্তর থাকা উচিত। হ্যাঁ, সময়টাও নিয়ে একটু চিন্তা করা দরকার। একটু বিএনপির ভোট যুদ্ধের প্রস্তুতি নিয়ে কাজী সিরাজের কাছে জানতে চাই যে সাংগঠনিক শক্তি আর জনসম্পৃক্ততা বাড়িয়ে দলটি ভোট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কতটুকু সম্ভব হবে? কারণ বিএনপি আসলে এখন কোন জায়গাতে দাঁড়িয়ে আছে? আসলেও কি তারা সেই জনসম্পৃক্ততা সৃষ্টি করতে পারবে কিনা বা তৈরি করতে পারবে না? এটা নির্ভর করবে নেতৃত্বের উপরে। বিএনপি নেতৃত্ব যদি হয়, প্রথমত জনসমর্থন একটা জিনিস। আমি ব্যক্তিগতভাবে মনে করি জনসমর্থনের দিক থেকে বিএনপি কিন্তু পিছিয়ে নেই। জনগণের মধ্যে বিএনপি একটা অবস্থানে থাকে। ধরুন 3টা জিনিস, একটা জনসমর্থন, একটা হচ্ছে সাংগঠনিক বিস্তৃতি, আর একটা হচ্ছে নেতৃত্ব কাঠামো। তো বিএনপি জনসমর্থনের যে দিকটা, সেটা আমার মনে হয় এটা মোটামুটি ঠিকই আছে। এটা একেবারে কিছু কিছু নির্বাচন বিভিন্ন তো আমরা দেখলাম, কিন্তু মূলত সাংগঠনিক যে অবস্থা, বিএনপির সাংগঠনিক অবস্থা দুর্বল। এখন অর্ধেকের বেশি জেলায় তাদের পূর্ণাঙ্গ সাংগঠনিক কমিটি কোনো নেই। বিভিন্ন জায়গায় যারা কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন, এদের সঙ্গে যারা দলের নিবেদিত প্রাণ, নিঃস্বার্থ কর্মী সমর্থক, এদের সংযোগ নেই। এরা এদিকে পছন্দ করছেন, এরা সুপার ইম্পোজড, এদেরকে ঢাকা থেকে চাপিয়ে দেওয়া হয়। এখন বিএনপিতে একটা অভিযোগ আছে, নেতৃত্ব বেচা কেনা হয়। কমিটি বা অমুক যা থানার কমিটি ঢাকা থেকে হয়, তাহলে কেমন করে হবে? সম্মেলন হয়, সম্মেলনের কমিটি করা হবে না, ঢাকা থেকে ডিক্লেয়ার করা হবে। ঢাকা এখন যারা কমিটি ডিক্লেয়ার করবেন তাদেরকে যারা সন্তুষ্ট করতে পারবে
তারা নেতা হবে, অন্যরা হবে না, এই অবস্থা, অজবরল অবস্থা আছে। তো সাংগঠনিক দুর্বলতা আছে। আর হচ্ছে এই দুর্বলতাগুলো মূলত হচ্ছে দলের নেতৃত্ব কাঠামো দুর্বল বলে। নেতৃত্বে আসলে এখন কেরিয়ার পলিটিশিয়ানস বিএনপিতে এখনো প্রচুর আছে, নাই তা না। কেরিয়ার পলিটিশিয়ানসদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা রাখার সুযোগ বিএনপিতে অত্যন্ত কম। অতি সম্প্রতি আমরা বিএনপি স্ট্যান্ডিং কমিটি যেগুলো পুনর্গঠিত হল, সেখানে আমাদের কেরিয়ার পলিটিশিয়ান যারা যারা সাধারণ যে 5 জন বাড়ানো হবে, তাহলে কে কে হবে? এখানে শাহ মজ্জেমের মতো লোক আছে, আব্দুল আল্লমানের মতো লোক আছে, সেলিমা রহমানের মতো লোক আছে, আরও এরকম অনেকের নাম বলা যায়। অনেকে যারা দল করে, রাজনীতি করে, তারা বোঝে। আর বিশেষ করে এদেশের প্রগতিশীল গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক ঐতিহ্য আছে। মানুষের ধারণা এবং দলের নেতা কর্মীদের ধারণার বাইরে দেখা হয়ে গেল যে যদি চিন্তা করে নাই সেরকম কেউ। তো এরকম হয়ে গেলে দলের নেতৃত্বে যার সিদ্ধান্ত যারা গ্রহণ করবেন, সে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কেরিয়ার পলিটিশিয়ানদের যদি না থাকে এবং বাইরের যে অবসরপ্রাপ্ত আমলা অথবা অন্যরা যারা বাইরে দেখা যাচ্ছে, এরা না, এর বাইরে যারা দলকে নিয়ন্ত্রণ করছে, পরিচালনা করছে, তারা যদি বেশি প্রভাবশালী হয়ে যায় এবং রাজনীতিতে যদি দুর্বৃত্তায়ন এবং এই যে লুটপাটের কালচার চালু হয়ে যায়, তাহলে তো মুশকিল। বহু অভিযোগ আছে। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার কাছে আমি একটু জানতে চাই এই বিষয়টি নিয়ে, কাজী সিরাজকে থামিয়ে দিয়ে যে এগুলো থেকে বিএনপি মুক্ত হতে পারে, তাইলে কিছু করতে পারবে। কিন্তু এগুলোকে মুক্ত রেখে নিজের মধ্যে ধারণে রেখে দিয়ে যদি কিছু করতে যায়, আমার মনে হয় না খুব, নাইলে এগুলো থেকে মুক্ত মঞ্জুরুল হতে হাসান পারবে। বুলবুল, কাজী সিরাজ যেমনটা বলছিলেন যে জনসম্পৃক্ততা বিএনপির আগের মতোই আছে, শুধু সাংগঠনিক শক্তিটা বিএনপির কমে গেছে এবং সেটাকে সংগঠনের শক্তি বাড়ানোর জন্য বিএনপিকে আরো উদ্যমী হতে হবে, আরো বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। আপনার কি মনে হয়? অত্যন্ত সঙ্গত কারণ আওয়ামী লীগ বা বিএনপি হচ্ছে নির্বাচনমুখী দল এবং এইসব দলের বেঁচে থাকার জীবন কাঠিটি হচ্ছে নির্বাচন। যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যায় তাহলে দীর্ঘায়ু লাভ করে, মানে তাদের স্বাস্থ্য তরিকি সব বাড়ে। আর যদি বিরোধী দলে থাকে তাহলে একটা জটিল অবস্থায় পড়ে। বিএনপি নানা কারণে জটিল অবস্থা। একটি হচ্ছে যে দীর্ঘ সময় বিরোধী দল, অফিসিয়াল বিরোধী দলে নাই, বড় দল কিন্তু অফিসিয়াল বিরোধী দলে নাই। তারপরে একের পর এক রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, আমাদের বিবেচনায়, বিএনপির বিবেচনায় না, আমাদের বিবেচনায়, যেমন গত নির্বাচনে না যাওয়া, এই ভুল সিদ্ধান্তের কারণে দলের মধ্যে এক ধরনের স্থবিরতা এসেছে। তারপরে বাকিটা তো সিরাজ ভাই বললেন। এখন বিএনপিকে যদি বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়, তাকে নির্বাচনমুখী কাজ করতে হবে। কিন্তু সেইখানে যদি আপনি বিএনপি নেতাদের কথাবার্তা শোনেন, একবার শুনি তত্ত্বাবধায়ক সরকার, একবার শুনি সহায়ক সরকার, একবার বলে যে নির্বাচনকালীন সরকার, একবার শুনি যে প্রধানমন্ত্রীকে রেখে নির্বাচন, আবার বলে যে প্রধানমন্ত্রীকে। আজকেও আপনাদের খবরে যখন বাবু গয়েশ্বরে কি বললেন যে আপনারা কবে নির্বাচনে যাবেন? যেদিন আমরা মনে করব। এটা তো রাজনৈতিক দলের তার কর্মীকে একটা মেসেজ দিতে হবে তো, যে আমি যেদিন আমরা মনে করবো, মানে কি তার কর্মীদের প্রতি তাহলে কী মেসেজ আমরা দিচ্ছি? আরেকটা হচ্ছে বিএনপির মানে আদর্শিক চারিত্রিক বিষয়টাও পরিচ্ছন্ন করতে। বিএনপি ভারতের পক্ষে না বিপক্ষে, কতটা পক্ষে কতটা বিপক্ষে, বা বাংলাদেশে ভারত বিরোধী ভোটারদের একটা শক্ত অবস্থান আছে, তার মধ্যে কতটা তারা রাখবেন কতটা রাখবেন না, তারা কি জামাতের সঙ্গে থাকবেন কি থাকবেন না, যুদ্ধাপরাধীদের প্রশ্নে তাদের অবস্থান কি, অনেকগুলো বিষয়ে বিএনপিকে এখনো সিদ্ধান্ত নিতে হবে। সাধারণ মানুষকে অনেকগুলি বিষয়ের জবাব দিতে হবে। আর নির্বাচনমুখী দল বলে তাদেরকে সংগঠনকে শক্তিশালী করতে হবে, কর্মসূচি থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং জনগণের ইস্যুকে। আপনি এখন পর্যন্ত মির্জা ফখরুল হাওড় অঞ্চলে গেছিলেন, কিন্তু এখন পর্যন্ত আমি তো বিএনপির খুব শক্ত একটা স্ট্রং টিম হাওড় অঞ্চলে দেখছি না। কিন্তু সেই অঞ্চলে তাদের সমর্থক আছে, দলীয় কর্মী সমর্থক, দলীয় কর্মসমর্থক বাদ দেখ না, মানবতার দৃষ্টিভঙ্গি থেকে তো এখন বড় রাজনীতি শুধু বিএনপি না, এখানে কিন্তু আমি অন্য বড় সরকারকে দেখছি, কিন্তু অন্য দলগুলিকেও আমরা দেখছি না। তাহলে রাজনীতি কি শুধুমাত্র ক্ষমতা, শুধুমাত্র ঢাকা, শুধুমাত্র ঢাকা? কিন্তু আচ্ছা, যাই হোক, আমরা আশা করব যে বিএনপি এই বিষয়গুলোর সিদ্ধান্ত নিবে এবং অবশ্যই জবাবদিহিতার মাধ্যমেই তারা নিশ্চয়ই নতুন কোনো কর্মসূচি বা নতুন কোনো সিদ্ধান্ত নিবে। মঞ্জুরুল হাসান বুলবুল এবং কাজী সিরাজ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। দর্শক, প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা এবং প্রতিদিন রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হবে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে, অন্য কোনো অতিথিদের সাথে। ডিবিসির সঙ্গে থাকুন সে পর্যন্ত।